বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রজেক্টটা নির্বাচন কমিশন অনেক চিন্তা ভাবনা করে শুরু করেছিলেন। দেশের সব নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করতে চেয়েছিলেন। একই সঙ্গে যারা বিদেশি নাগরিক আছে, যারা বহিরাগত আছে, তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন। যে যুক্তি এবং পরম্পরার উপরে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বলার কিছু নেই। কিন্তু নির্বাচন কমিশন যে এইটা করতে গিয়ে যে শর্ত আরোপ করেছে বা নাগরিকত্বের প্রমাণ রাখার জন্য যে কথাগুলো বলেছে, যে তথ্য প্রমাণ রাখতে বলেছে 11টি, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ যে এই ঘটনাটাকে সামনে রেখে, আসলে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি বিহারে এনআরসি করতে চেয়েছে। সেই নিয়ে পুরো দমে প্রসারে নেমে পড়েছে কংগ্রেস সহ আরজেডি সহ সমগ্র বিরোধী দল বিহারে। আর এর ফলে অনেকটাই চাপে পড়ে গেছে এনডিএ জোট। মনে করা হচ্ছে যে এনডিএ জোট ভেবে উঠতে পারেনি যে এই প্রকল্পটা আসার পর বা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত গ্রহণের পর বিহারের সাধারণ মানুষের মনে এতটা পরিবর্তন হয়ে যাবে। রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR স্যার প্রকৃতপক্ষে বিহারের নির্বাচনে বিজেপি এবং তার গঠবন্ধন এনডিএর কাছে পুরোপুরি বুমেরাং হতে চলেছে। কারণ বিজেপির একটা প্রত্যাশা ছিল যে নির্বাচন কমিশন যখন এই প্রকল্পটা বা এই প্রজেক্টটা যখন বিহারে নামাবে, তখন স্বাভাবিকভাবেই বিরোধীরা তীব্র প্রতিবাদ করতে থাকবে। আর যখনই প্রতিবাদ করতে থাকবে, তখনই কিন্তু আমরা এটাকে দেশবিরোধী বা জাতীয়তাবাদের প্রচারে ধুয়ো তুলে মানুষের সমর্থন পেয়ে যাব। কিন্তু বিহারের যদি আপনারা দেখেন যে 4 জনের মধ্যে 3 জন গরিব, বিহারের যদি 4টে নাগরিককে বেছে নেওয়া হয়, 4 জনের মধ্যে 3 জন গরিব। এই গরিব মানুষদেরই ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য নির্বাচন কমিশন SIR করছেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছেন, অর্থাৎ সংশোধিত ভোটার তালিকা তৈরি করছে। সেটা তৈরি করতে গিয়ে এনআরসি করছে, অর্থাৎ নাগরিকদের বেনাগরিক করার চেষ্টা করছে। এই কথাটা জোরে সোরে প্রচার করে বিহারবাসীর মনের ভিতরে যেভাবে ঢুকিয়ে দিয়েছে বিরোধীরা, তাতে বিজেপির অস্তিত্ব বিহারে সংকটে পড়েছে। কারণ আপনারা দেখবেন বিহারের এই ঘটনার পর SIR পর থেকে, অর্থাৎ সংশোধিত ভোটার তালিকা নিয়ে যতগুলো সাংবাদিক সম্মেলন হয়েছে, বিরোধীদের পক্ষ থেকে তেজস্বী যাদব, কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর পক্ষ থেকে, সবগুলোতে কিন্তু মূল নিশানা করা হয়েছে বিজেপিকে। এবং এটা সত্য কথা যে বিহারের সাধারণ মানুষের মনে কথাটা গেঁথে গেছে যে দিল্লির বিজেপি সরকার আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে চাইছে। অর্থাৎ পুরোপুরি যে বুমেরাং হবে এটা বুঝে উঠতে পারেনি। তাতেও খানিকটা খেলতে পারত বিজেপির নেতারা, কিন্তু সেটা পারল না। এই কারণে গত সপ্তাহে যখন সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠেছিল, এই সংশোধিত নাগরিক যে ভোটার তালিকা সংশোধনের যে উদ্যোগ বিহারে নেওয়া হয়েছে, নির্বাচন কমিশন নিয়েছে, সেটা নিয়ে যখন আলোচনার টেবিলে আলোচনা হচ্ছিল, ঠিক সেই সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছিল, সেই সময় বিচারপতি সুধাংশু ধুলিয়া যে কথাটি বলেছেন সেটা মারাত্মক কথা। তিনি একটা কথা খুব পরিষ্কার করে বলেছেন যে আপনারা যে তথ্য প্রমাণ চেয়েছেন, 11টা তথ্য প্রমাণ, সেগুলো তো আমাকে দিতে বললো আমিও দিতে পারবো না এত তাড়াতাড়ি।
কোথায় যাচ্ছে? বিহারের সাধারণ নাগরিকদের কাছে এই প্রশ্নটাই বড় হয়ে উঠেছে। গরিব নিম্নবিত্ত পরিবারের কাছে এখন তারা পরিশ্রম করবে, প্রতিদিন যারা দিন আনা দিন রুজি যারা দিন খেটে দিনমজুরের কাজ করে যাদের সংসার চলে, তারা কি করে এই কাগজ খুঁজবে, কাগজ দেখাবে, না তারা আয়ের ব্যবস্থা করবে? কোনটা তারা করবে? এ নিয়ে গোটা বিহারবাসীর মধ্যে অসন্তোষ জমতে শুরু করেছে। আর সেই অসন্তোষ যে এতটাই জমেছে, সেখান থেকে মুক্ত করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজকে আবার একটা বড় ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা হচ্ছে কি, যে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ তিনি ফ্রি করে দেবেন সব নাগরিকদের জন্য। 125 ইউনিট বিদ্যুৎ ফ্রি করে, খুব বড় প্রকল্প। একই সঙ্গে তিনি পেনশন বাড়িয়েছেন, অর্থাৎ বিধবা ভাতা, বয়স্কদের ভাতা বাড়িয়েছেন, 700 থেকে 1100 করেছেন, এবং আরও কিছু প্রকল্প তিনি আনার চেষ্টা করছেন বলে ঘোষণা করেছেন। কিন্তু মুশকিলটা হলো যে নীতিশ কুমার কয়েকদিন আগে এই এই বিগত বিধানসভাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন একটা কথা, যে ফ্রি বিদ্যুৎ দেওয়া যাবে না, বিদ্যুতের দাম কমাতে পারি, বিরোধীদের উদ্যোগ, বিদ্যুতের দাম আমি কমাতে পারি, কিন্তু ফ্রি বিদ্যুৎ দেওয়া যাবে, ফ্রি বিদ্যুৎ দিয়ে পাঞ্জাব দেউলিয়া হয়ে গেছে, দিল্লি দেউলিয়া হয়ে গেছে, আমি পারবো না, আমি দিতে পারবো না। হঠাৎ করতে কেন পাল্টিটা খেলেন? পাল্টি খেলেন এই কারণে যে তিনি চেষ্টা করছেন নিজের যে জনপ্রিয়তা বিহারবাসীর মধ্যে আছে নীতিশ কুমারের, সেই জনপ্রিয়তাকে অটুট রাখার জন্য এই কাজটা তিনি করে, গরিব মানুষের মধ্যে নিজের ভাবমূর্তিকে ফিরিয়ে আনার জন্য। এখন দেখার বিষয় বিরোধীরা কি বলছে। আরেকটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে নির্বাচন কমিশন যে বিজেপির দালালি করছে, যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন, বিজেপির দালাল নির্বাচন কমিশন, সেটা আবার বিহারে প্রমাণিত হয়ে গেছে। বিহারের একটা জায়গায় জানা গেছে যে সেখানে বিজেপির জেলা পর্যায়ের কোনো নেত্রী তিনি তদারকি করছেন, তিনি নির্দেশ দিচ্ছেন বিওলেদের কার ভোটার তালিকায় নাম থাকবে, কার থাকবে না। এই ছবি ভাইরাল হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সন্দেহের মধ্যে পড়ে গেছে। সব প্রেক্ষাপটের মুখে দাঁড়িয়ে, সব কিছুর প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে বিহারে এখন হারের মুখে পড়েছে এনডিএ, অর্থাৎ মোদি, শাহ এবং নীতিশ কুমার। সেজন্যই হয়তো নীতিশ কুমার এখন 243টা বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দিতে চলেছেন। তাহলে কি নীতিশ কুমার পাল্টি মারবেন? আপনাদের কি মনে হচ্ছে? নীতিশ কুমার 243টা বিধানসভা কেন্দ্রে তার দলের পক্ষ থেকে পর্যবেক্ষক ঘোষণা করে দিয়েছে। এই 243টা আসনে কেন তিনি পর্যবেক্ষক ঘোষণা করলেন সেটা যেমন রাজনৈতিকভাবে প্রশ্নচিহ্নের মুখে আছে, একই রকমভাবে এটাও প্রশ্নচিহ্নের মুখে আছে। তাহলে কি নীতিশ কুমার এনডিএ জোট ছেড়ে দিচ্ছেন? ঠিক ভোটের আগে কি হতে চলেছে? বিহার বিধানসভা ভোটের আগেই কি বড় পরিবর্তন হবে বিহারে? কি হতে পারে? কারণ নীতিশ কুমার খুব স্পষ্ট করেই বুঝতে পারছে, এসআইআই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নির্বাচন কমিশন করলেও তার পুরো দায়টা নীতিশ কুমার এবং বিজেপির উপর চেপে যাচ্ছে, এবং এই দায় যদি তার মাথায় থাকে তাহলে আগামী দিনে বিহারের রাজনীতিতে নীতিশ কুমার বুঝে যেতে পারে। সেটা নীতিশ কুমার খুব ভালো করে বুঝতে পারছেন। সেটা বুঝতে পারছেন বলেই নীতিশ কুমার এখন চেষ্টা করছেন কোনো রকমে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যেতে। এবং তিনি বেরিয়ে যাওয়ায় কি কারণে সেটাও আমাদের কাছে যে সূত্র মারফত যে খবর আসছে, সেই সূত্রটা হচ্ছে এরকম যে তিনি সেই সূত্রটা জানা যাচ্ছে যে তিনি খুব তাড়াতাড়ি এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যাবেন এবং 243টা আসনে তিনি প্রার্থী দেবেন। এবং একই সঙ্গে এটাও ঠিক যে তিনি একটা ডিমান্ড করেছেন 112টা আসনে তাকে প্রার্থী দিতে হবে, জোটে থাকে 112টা আসনে তাকে প্রার্থী দিতে, মানে জেডিইউকে প্রার্থী দিতে হবে এবং বিজেপিকে সেটা মানতে হবে। সম্ভবত বিজেপি এটা মানবে না। এটা যদি বিজেপি না মানে, কারণ বিজেপি জানে যে গতবারে 120টার বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 43টা আসন পেয়েছিল জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল, আর বিজেপি এককভাবে প্রায় 74টা আসন পেয়েছিল, আর সেই এনডিএ যে আরজেডি পেয়েছিল 75টা আসন। সব কিছু মিলিয়ে এখন যদি
নীতিশ কুমারের রাজনৈতিকভাবে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন, যে 243টা আসনে তিনি পর্যবেক্ষক নিয়োগ করেছেন, এই পর্যবেক্ষক নিয়োগের মধ্য দিয়ে এটা স্পষ্ট করছেন যে তিনি চাইলে জোট ভেঙে বেরিয়ে যেতে পারেন। নীতিশ কুমার যদি এনডিএ জোট ছেড়ে দেয় তাহলে বিজেপি যে দুর্বল হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই। বিহারে বিজেপির একমাত্র মুখ, এনডিএ জোটের একমাত্র মুখ নীতিশ কুমার, এদের কোনো মুখ নেই, বিজেপির কোনো মুখ নেই। এই অবস্থায় দাঁড়িয়ে তুলনামূলকভাবে মহাগঠবন্ধন অর্থাৎ কংগ্রেসের জোট, আরজেডির যিনি নেতা তেজস্বী যাদবই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, এটা সবাই জানেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ সংশোধিত ভোটার তালিকায় বিহারের রাজনীতিতে এনডিএ জোটকে পিছু হটতে বাধ্য করছে। আগামী দিনে যে এখানে বিহারে আর বিজেপি ক্ষমতায় আসবে না সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। বিশেষ করে এসআইআরটা পুরো বুমেরাং হয়ে গেল। সাধারণ মানুষের কাছে বিজেপি এবং নীতিশ কুমার ভিলেনে পরিণত হলো। এসআইআর যদিও করছে নির্বাচন কমিশন, কিন্তু তার পুরো দায়ভারটাই চেপে গেছে নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর উপরে। যেভাবে বিরোধীরা প্রসার করে বিহারবাসীদের মনে এটা ঢুকিয়ে দিতে পেরেছে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে বিজেপি এবং নীতিশ কুমার, সেই পরম্পরা যদি বজায় থাকে তাহলে বিহারের রাজনীতিতে বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।